প্রায় 2 মাস বাকি থাকতে চলতি অর্থ বছরে প্রবাসী আয়ের নতুন রেকর্ড। হুন্ডির প্রবণতা কমে যাওয়ায় পরিমাণ বেড়েছে বলছেন অর্থনীতিবিদরা। কোরবানির ঈদ সামনে রেখে সীমান্ত দিয়ে আসছে গরু। লোকসানের শঙ্কায় খামারিরা। চোরাচালান ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ। এবং 90 দিনের জন্য শুল্ক প্রত্যাহারে একমত যুক্তরাষ্ট্র ও চীন। বৈশ্বিক বাণিজ্যের স্বস্তির বার্তা। বিশ্ব বাজারে বেড়েছে ডলারের দর। এবার বিস্তারিত। প্রায় 2 মাস বাকি থাকতে এক অর্থ বছরে প্রবাসী আয়ের নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ। মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত 25.27 বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে সঠিক নীতি গ্রহণ এবং বাস্তবায়নের ফলে এই আয় সম্ভব হয়েছে। আর অর্থনীতিবিদরা বলছেন হুন্ডির প্রবণতা কমে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে বিদেশি মুদ্রা আসার পরিমাণ বেড়েছে। দেশে বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎস প্রবাসী আয়। তথ্য বলছে গত 5 বছরে বাংলাদেশ থেকে কাজ নিয়ে বিদেশে গেছেন প্রায় 40 লাখ মানুষ, যারা প্রতি মাসেই বড় অঙ্কের অর্থ পাঠাচ্ছেন দেশে। আর এই গতি বেড়েছে গত কয়েক মাসে। বাংলাদেশ ব্যাংক বলছে চলতি অর্থবছরের 7 মে পর্যন্ত দেশে 25.27 বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 28% বেশি। এই আয় এক অর্থবছরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর আগে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল 2020-21 অর্থবছরে। রেমিটেন্স আহরণের জন্য যে সকল বিষয় বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এগুলো কাজ করছে, এজন্য আমরা সন্তুষ্ট। ইনফরমাল ওয়েতে কোনো টাকা দেশে ঢুকবে না, এবং যে প্রবাসীরা নন ব্যাংকিং সেক্টর দিয়ে টাকা দেশে আনবে তারা এর কোনো সুফল ভোগ করতে পারবে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রবাসী আয় সুবাতাস। হিসেব বলছে মে মাসের প্রথম 7 দিনেই এসেছে 73.5 কোটি ডলার, প্রবৃদ্ধি 22.3%। ফলে রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি বিদেশি ঋণ পরিশোধ, জরুরি খাদ্য ও জ্বালানি ক্রয় সহজ হবে বলে মত বাংলাদেশ ব্যাংক মুখপাত্রের। বেসিক যে খাবার, বেসিক আইটেম, সেগুলো নিরবচ্ছিন্ন আমদানি, জ্বালানির আমদানি, এটাকে সুরক্ষা করে ঋণ প্রবাহ, ঋণের যে কিস্তি যত দ্রুত সম্ভব পরিশোধ করা, আমরা রেমিটেন্সটা ওই কাজে ব্যবহার করতে চাচ্ছি। এদিকে অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকার ব্যবস্থায় হুন্ডির মতো অবৈধ প্রক্রিয়া দুর্বল থাকায় বাড়ছে প্রবাসী আয়। They purchased the dollars from the Bangladeshi people and they kept the money, those dollars outside. This is one of the main reasons যে কেন এখন মানে প্রপার চ্যানেলে রিমিটেন্স এত আসতেছে। কারণ তাদের রিমিটেন্সগুলো তো আগে ওই যে যারা ক্যাপিটাল স্মাগলিং করতো তারা ওগুলো কিনে ফেলতো বাইরে। বিনিময়ের ফ্লেক্সিবল করার কারণেই প্রবাসীরা কিন্তু এগিয়ে আসছে, এবং যেহেতু পলিটিক্যাল সরকার নাই, সুতরাং যারা হুন্ডির ব্যবসার সাথে জড়িত ছিল তারা কিন্তু এখন গা ঢাকা দিচ্ছে। সুতরাং এটা অফিসিয়াল চ্যানেলে এখন আসতেছে। ধারাবাহিকতা থাকলে চলতি অর্থবছর শেষে প্রবাসী আয় 27 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড পিডিবির 172টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়ে প্রতিষ্ঠানটিতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটিতে আসা অভিযোগে বলা হয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে প্রকল্প পাস সহ নানাভাবে হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয় এই খাত থেকে, যেখানে সংশ্লিষ্টতা রয়েছে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর। এদিন দুদকের আবেদনে সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জার দুবাইয়ে 2টি ফ্ল্যাট ও অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির আইন পাশ হয় 2010 সালে, যার মেয়াদ পরবর্তীতে 2026 সাল পর্যন্ত পর্যায়ক্রমে বৃদ্ধি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। আইনটি তখন বিদ্যুৎ খাতের ইনডেমনিটি নামে বহুল পরিচিতি পায়। এই আইনকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ সরকারের 15 বছরে বিদ্যুৎ খাতে হরিলুট চলে। দুদকের অভিযোগে বলা হচ্ছে শুধু ক্যাপাসিটি চার্জের নামেই আত্মসাৎ হয়েছে 1 লাখ কোটি টাকা। সরকারের 3 মেয়াদে বিদ্যুৎ খাতে মোট ব্যয় হয় 2830 কোটি ডলার। এদিকে বিদ্যুৎ সরবরাহের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকার একটি চুক্তি করে, যেখানে এনবিআর শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে প্রায় 40 কোটি ডলার কর ফাঁকি দেয়া হয়। এমন একটি অভিযোগও অনুসন্ধান করছে দুদক।
এরই ধারাবাহিকতায় 2009 থেকে 2024 সাল পর্যন্ত 172টি বিদ্যুৎ কেন্দ্রের বিল পরিশোধ, বকেয়া, চুক্তিসহ সকল ধরনের নথিপত্র তলব করে পিডিবিতে সম্প্রতি চিঠি দিয়েছে দুদক। প্রকল্প পাশ করানো, সরকারি জমি দখল, ভুয়া প্রকল্প দেখিয়ে ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ নানা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এ বিষয়ে একটা অনুসন্ধান চলছে। সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা এইসব কাগজপত্র চেয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মহোদয় বরাবর একটি পত্র প্রেরণ করেছেন। এদিকে দুর্নীতির অভিযোগে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে দুবাইয়ে বুর্জ খলিফায় একটি সহ মোট 2টি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। এ ঘটনায় জিশান মির্জার 2টি ফ্ল্যাট ও 2 অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনাকে যুগান্তকারী বলে মনে করছেন পুঁজিবাজার বিশেষজ্ঞ ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ। তার মতে প্রধান উপদেষ্টার এসব পরামর্শ বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন BSEC-কেই। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে নিউজ 24-কে এসব কথা বলেন তিনি। এই পুঁজিবাজার বিশ্লেষক বলেন, সরকারের মালিকানাধীন বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়বে। কিছু আমাদের লোকাল ভালো কোম্পানিগুলোকে স্টক মার্কেটে লিস্টিং আনার কথা বলেছে। সেই ব্যাপারে কিছু প্রণোদনার কথা আমার কাছে, আমি যতটা পড়েছি বলেছে, এটা রাইটলি বলেছেন উনি। এবং আশা করা যায় কিছু প্রণোদনা দিয়ে হলো ধরো কিছু ভালো কোম্পানিকে লিস্টিং আনতে পারে, এটা হবে বড় রকম একটা সাফল্য। কোরবানি ঈদকে সামনে রেখে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকছে শত শত গরু। এতে বিপাকে পড়েছেন দেশীয় গরু খামারিরা। শঙ্কা, এভাবে বিদেশি গরু আসতে থাকলে বড় লোকসানের মুখে পড়বেন তারা। খামারিদের দাবি এখন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, বন্ধ করা হোক গরু চোরাচালান। এবার চীনের সাথে বাণিজ্য যুদ্ধ কমাতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র। 90 দিনের জন্য শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য আলোচনায় অগ্রগতির খবরে চাঙ্গা বৈশ্বিক শেয়ার বাজার, বাড়ছে ডলারের দামও। রাজধানীতে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে CAC বিভাগের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেন শিক্ষার্থীরা। আইডিয়াথন হল ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের এই আয়োজনের মূল লক্ষ্য তরুণদের মধ্যে উদ্ভাবন এবং সৃজনশীলতা বৃদ্ধি করা। এটি শিক্ষার্থী উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম তৈরি করবে আশা আয়োজকদের। এই আয়োজনে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান, ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন অধ্যাপক ডক্টর GR আহমেদ জামাল, CAC বিভাগের প্রধান ডক্টর শাহ মুর্তজা রশিদ আল মাসুদ, অন্যান্য শিক্ষক সহ শিক্ষার্থীরা। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক ডেনিম এক্সপো। এতে অংশ নিয়েছে বিশ্বের 13টি দেশের 57টি প্রতিষ্ঠান। আয়োজকরা বলছেন 2025 সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি 26.64% বেড়েছে। অস্থির আন্তর্জাতিক বাজার ও শুল্ক নীতির মাঝেও বাংলাদেশ তার প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। 2 দিন ব্যাপী এই আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে 2টি বিশেষ প্যানেল আলোচনা। প্রথম দিন হয়েছে ওয়াশিং প্রক্রিয়ার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের ডেনিম শিল্পের অগ্রগতি শীর্ষক আলোচনা। দ্বিতীয় দিনে বাংলাদেশি ডেনিম ট্রেসেবিলিটি নিয়ে আরেকটি প্যানেল আলোচনা হবে। এই ছিল বিজনেস টাইমের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।